আগামীতে কোনো দল, সে যত বড়ই দল হোক, এককভাবে ক্ষমতায় এসে দেশ চালাতে পারবে না। লিখে রাখেন, প্রধান উপদেষ্টার যে ঘোষিত রোডম্যাপ, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ দরকার, যে ধরনের পরিবেশ এই সরকারকে নিশ্চিত করা দরকার ছিল, তার ছিটেফোঁটাও করেছে বলে আমি মনে করি না। গতকালকেও দেখলাম একজন প্রার্থীকে তার নির্বাচনী এলাকায় হেনস্থা করা হয়েছে। সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনী পরিবেশ যদি নিশ্চিত করতে না পারে, তাহলে একটি অবাধ, সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার, গ্রহণযোগ্য নির্বাচন তারা কিভাবে জনগণকে উপহার দিবে বলেন? আমরা নির্বাচন চাই না, আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। বাংলাদেশের ইতিহাসে 12টি নির্বাচন আমরা খাতা কলমে পেয়েছি এই 54 বছরে। প্রত্যেকটি নির্বাচন নিয়ে আমাদের প্রশ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে না ভাই? যদিও আমরা কেয়ারটেকারের আন্ডারে যে 4টি নির্বাচন হয়েছে, সেই 4টিকে আমরা তুলনামূলকভাবে ভালো নির্বাচন বলি, ভালো, নট শতভাগ স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু বলি না কিন্তু। তো সেই জায়গা থেকে আগামী নির্বাচন শুধু হলেই হবে না, অবাধ, সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে হবে। প্রত্যেকটি ভোটার নির্ভয়ে, নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, প্রার্থীরা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ক্যাম্পেইন করতে পারে, প্রচার প্রচারণা চালাতে পারে, কারো ক্যাম্পেইনে, গণসংযোগে কেউ যাতে বাধা সৃষ্টি করতে না পারে, এই নিশ্চয়তা এই সরকার এবং কমিশনকে দিতে হবে। অন্যথায় অবাধ, সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই এই বাংলাদেশের মাটিতে সম্ভব হবে বলে আমি মনে করি না। তবে ইতিমধ্যে বেশ কিছু আলামত আমার সামনে বা আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে যে নির্বাচন পিছানোর একটা পায়তারা। এমনকি বড় দলগুলোও এখন, যারা এতদিন নির্বাচন করে দিনে 300 বার জিকির তুলেছে, তারাও এখন অনেকে নির্বাচন পিছানোর পক্ষে আড়ালে আবদালে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বক্তব্য রাখার চেষ্টা করছেন। অনেকেই বলার চেষ্টা করছেন নির্বাচন যদি পিছিয়ে যায় ভালোই হয়, হয়তো মুখ দিয়ে প্রকাশ্যে বলতে পারে না, আশা, ওই যে বললেন আকারে ইঙ্গিতে কিন্তু এরকম আলামত আমরা পাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন পিছানোর পক্ষে আমরা কেউ নই। গণ অধিকার পরিষদ যথা সময়ে নির্বাচন চায়, কিন্তু নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। এবং একই সাথে এটা মাথায় রাখতে হবে, ওই যে পুরাতন রাজনৈতিক সিলসিলা 54 বছরে যে দলগুলো নিয়ে আসছে, ভাগাভাগির নির্বাচন, আসন ভাগাভাগি, দয়ামায়ার নির্বাচন, এই কারবার আগামীতে আর চলবে না বন্ধুগণ। জোটবদ্ধভাবে আগেও নির্বাচন হয়েছে, আগামীতেও হবে, কিন্তু ওই জোটের নামে আপনি ছোট দল কিংবা বড় দল ওই দয়া করে 2-1টা আসন দিবেন, আর 2টা আসন নিয়ে তোমরা ছোট দল সন্তুষ্ট থাকো, আলহামদুলিল্লাহ পাঠ করো, ওই কারবার আগামীতে আর চলবে না। একবারে লিখে রাখেন, এটা গণঅভ্যুত্থান পরবর্তী সময় আলোচনার টেবিলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে আপনি কিভাবে বাংলাদেশটাকে পরিচালনা করতে চান। ওই 2, 4, 10, 20 আসন ছেড়ে দিবেন আর সবাই আলহামদুলিল্লাহ পাঠ করতে দৌড়ে আপনার পিছনে যাবে, ওই রকম পরিস্থিতি এখন আর নাই। এখন ধরে নেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, কোনো একটা দল ক্ষমতায় আসলো, আপনার কি মনে হয় শান্তিতে, আরামে, আয়েসে দেশ চালাতে পারবে? এত সোজা? ডক্টর মোহাম্মদ ইউনূস যে পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি এখন হচ্ছেন, নির্বাচিত সরকার আসলে এর চাইতে অন্তত 50 গুণ বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তার মানে আপনার বন্ধু দরকার নেই? ধরেন আমি যদি চিন্তা করি বা আমার যদি ফিটনেস থাকে যে আমি ক্ষমতায় আসবো, তাহলে আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আমি কাদেরকে নিয়ে দেশ চালাবো, কাদেরকে নিয়ে পার্লামেন্ট গঠন করব, কাদেরকে নিয়ে ক্যাবিনেট বানাবো, আমার বন্ধুকে, আমার শত্রুকে, এটা আমার এখনই চিন্তা করে তৈরি করতে হবে, সেট করতে হবে। আমি যদি সেটা করতে না পারি, ব্যর্থ হই, তাহলে বুঝতে হবে আমার জন্য বিপদ অপেক্ষা করছে। কিন্তু আমরা এরকম আলামত দেখতে পাচ্ছি না। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আগামীতে কোনো দল, সে যত বড়ই দল হোক, এককভাবে ক্ষমতায় এসে দেশ চালাতে পারবে না। লিখে রাখেন, কারণ ডানে বামে সামনে পিছনে শত্রুর কিন্তু ভাই অভাব নাই। ফ্যাসিবাদের দোসররা প্রত্যেকটা জায়গায় বসা। আমার দল ক্ষমতায় আসলো, পুলিশ বাহিনীকে রিফর্ম করতে হবে না? আমি আইসে কি ওই কনস্টেবলকে আইজি বানাতে পারবো? কাকে বানাবো? খুব বেশি নিচে নামলে ডিআইজি লেভেল থেকে ওই ডিআইজিকে প্রমোশন দিয়ে এআইজি বানাবো, তারপরে পুলিশের আইজি বানাবো। কিন্তু শেখ হাসিনা 16 বছরে কনস্টেবল থেকে শুরু করে আইজি সব তার লোক সেট করে দিয়ে গেছেন। তার মানে আপনি যাকেই বানাবেন সে দেখবেন কোনো না কোনোভাবে ফ্যাসিবাদের দোসর ছিল। প্রশাসন, অন্যান্য যত প্রতিষ্ঠান, সব জায়গায় একই অবস্থা। তার মানে ওই সময় আপনার যদি বন্ধু না থাকে, এলাই না থাকে, তাহলে আপনাকে পদে পদে তারা বিপদে ফেলবে। দেশ তো দূরে থাক চালানো, ঘুমাতেই দেবে না, ঘুম হারাম করে দেবে। এই জন্যই বলছি, বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন, এখনই সিদ্ধান্ত নেন, চিন্তায় পরিবর্তন নিয়ে আসেন। ওই পুরাতন রাজনৈতিক সিলসিলা, রাজা প্রজার রাজনীতি,
ওই জামানা এই বাংলাদেশে আর নাই বন্ধুগণ। সকলকে নিয়ে মিলেমিশে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে। সেটা হোক বিএনপি কিংবা জামাত কিংবা আমরা সবাই মিলে যদি উদ্যোগ নেই, সিদ্ধান্ত নেই যে আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব, তবেই কেবল সম্ভব। তো আমরা এটা চাই। আমি আর বক্তব্য বাড়াবো না। মেম্বার ভাইদের যে দাবি, আমি তাদের দাবির সাথে শতভাগ একমত। তবে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। ঘরে বসে থাকবেন আর ওই মাঝে মধ্যে জাতীয় প্রেস ক্লাবে 2-4টা আলোচনা সভার আয়োজন করবেন, দাবি কিন্তু ভাই এইভাবে আদায় হবে না। ঘি যদি সোজা আঙ্গুলে না ওঠে কি করতে হবে? আঙ্গুল বাঁকা করতে হবে। তার মানে আপনাদের উদ্দেশ্যেও একই কথা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আপনারাও বাঁকা হন। তারপরে দেখেন ঘি কেমনে না ওঠে, নাকি ভাই? আমরা চাই এই মেম্বার ভাইরা যাতে আর অবহেলার শিকার না হয়, এই মেম্বার ভাইরা যাতে আর নির্যাতন জুলুমের শিকার না হয়, বঞ্চনার শিকার না হয়। আপনার জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি এই শব্দটার সাথে জনগণের ম্যান্ডেট জড়িত, মর্যাদা জড়িত, সম্মান জড়িত। এই মর্যাদা এবং সম্মান যদি আপনারা নিশ্চিত করতে না পারেন, তাহলে আসলে কি বলবো আর বলেন? এটা আদায় করে নিতে হবে।